আপনাদের সকলকে কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন, ত্রিপুরা সরকারি কর্মচারী রয়েছেন, আপনারা অবশ্যই জানেন আপনাদের স্বার্থ সম্বন্ধীয় যাই কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে সব কিছু আমরা সময়ে সময়ে আপনাদের কাছে উপস্থাপন করতে চেষ্টা করি। এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে 8 পে কমিশন সম্বন্ধীয় সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। এবং আপনারা এটাও জানেন গতকালকে 21শে জুলাই থেকে পার্লামেন্টে মনসুন সেশন শুরু হয়েছে, যা একটানা 21শে আগস্ট পর্যন্ত চলবে। প্রায় 32 দিনের মতন সেই মনসুন সেশনটা চলবে। প্রথম দিনেই সরকারি কর্মচারীদের জন্য কিছু একটা সুইঙ্গিত উঠে এসেছে, যেখানে বিরোধী দলের দুজন এমপি সরকার পক্ষকে 8 পে কমিশন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, যেটার জবাব অবশ্যই লিখিতভাবে সরকার পক্ষকে দিতে হবে। কি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, এ থেকে আমরা কি বুঝতে পারলাম 8 পে কমিশন সম্বন্ধে, বা বর্তমানে কি স্ট্যাটাস বা আপডেট রয়েছে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। এবং একটি গুরুত্বপূর্ণ সংস্থা থেকে উঠে এসেছে যে 8 পে কমিশনের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন 34% পর্যন্ত বাড়তে পারে। যদি 34% বেড়ে থাকে তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর কত পার্সেন্ট করা হতে পারে, এবং এর ফলে গ্রস স্যালারি এমপ্লয়ীদের কত পার্সেন্ট বাড়তে পারে, হিসাবটা কিভাবে করা হবে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। যদি আপনারা এই হিসাবটা ভালো করে দেখে বুঝে নেন তাহলে নিজের স্যালারি আপনারা নিজেই হিসাব করে নিতে পারবেন। এবং আমরা এটাও শুনতে পেরেছি যে কেন্দ্রীয় সরকার যে পথে যে টাকচারে 8 পে কমিশনটাকে গঠন করবে, বেশ কিছু রাজ্য সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্য সরকারও কিন্তু সেটাকেই ফলো করে সেটাকেই অ্যাডপ্ট করবে, হয়তোবা কিছু আগে পিছে হতে পারে। সুতরাং ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য একটি গুড নিউজ হতে পারে যদি কেন্দ্রীয় সরকার এই পদ্ধতিতে 8 পে কমিশনটাকে গঠন করে। চলেন আপনারা এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আমরা বলে দিচ্ছি কিভাবে কি হতে যাচ্ছে। তার আগে আপনাদেরকে একটু বলে দিই, আপনারা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং সরকারি কর্মচারী স্বার্থ সম্বন্ধীয় যাই কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে সময়ে সময়ে আমরা আপনাদের কাছে বা তোমাদের কাছে পৌঁছে দিই। যদি আপনারা এমন অ্যাসপিরেন্ট হয়ে থাকেন বা এমন এমপ্লয়ি হয়ে থাকেন যে আপনাদের সব কিছু আপডেট সময়ে সময়ে প্রয়োজন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি যে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান এবং সঠিক আপডেট আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। তাছাড়া তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন চাকরি প্রত্যাশী রয়েছ, তোমরা অবশ্যই জানো যে আমাদের চ্যানেলে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি করানো হয় এবং আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে। আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা জয়েন করনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশান লিঙ্ক আসছে, অবশ্যই জয়েন করে নেবে। ঠিক আছে, চলেন আমরা শুরু করছি এক এক করে। যে গতকালকে 21শে জুলাই পার্লামেন্টে মনসুন সেশন স্টার্ট হয়েছে, যেখানে পার্লামেন্টের মধ্যে এমপি টিআর বাবু অ্যান্ড এমপি আনন্দ বাহাদুরিয়া উনি সরকার পক্ষের কাছে 4টি ইম্পর্ট্যান্ট কোশ্চেন জানতে চেয়েছেন। এর মধ্যে প্রথম জানতে চেয়েছেন কি যে 8 পে কমিশনের নোটিফিকেশন কবে জারি হয়েছে, বা যেটা আমরা জানি জারি হয়েছে, ওনার জিজ্ঞেস করার মতলব এটাই যে কবে জারি হয়েছে এবং কবে কমিটি গঠন করার নোটিফিকেশান বের হবে। যেটা আমরা জানি 16 জানুয়ারি 2025 কিন্তু মাননীয় মন্ত্রী দ্বারা সেটা ঘোষণা করা হয়েছে যে 8 পে কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরকে দেওয়া হবে, যেটা দিল্লি বিধানসভার আগ মুহূর্তে ছিল। এবং পরবর্তী কোশ্চেন করা হয়েছে যে টিম কবে গঠন করা হবে। যে আমরা জানি 8 পে কমিশন গঠন করতে গেলে একটি টিম গঠন করতে হয়, যেখানে একজন চেয়ারম্যান থাকে এবং 4 থেকে 5 জন মেম্বার মিলেই কিন্তু 8 পে কমিশন কীভাবে হবে, কীভাবে করানো হবে, সব দপ্তর থেকে ওরা সব দপ্তর থেকে ওরা মতামত নেয়। তাছাড়া সরকার পক্ষ থেকে মতামত নিয়ে কিন্তু ওরা ডিসিশন করে ওই টিমটাকে কবে গঠন করা হবে। তাছাড়া বলা হয়েছে টিওয়ারের কাজ, টার্মস অফ রেফারেন্সের কাজ কবে নাগাদ শেষ হবে।
এবং বলা হয়েছে সেটা কবে থেকে লাগু করা হবে। এই কোশ্চেনগুলো কিন্তু লিখিতভাবে সরকারের কাছে রাখা হয়েছে এবং সরকারকে লিখিতভাবেই পার্লামেন্টে সেটা উপস্থাপন করতে হবে। এবং আমরা জানি যেটা পার্লামেন্টে কোনো কোশ্চেন এবং কোনো আনসার দেওয়া হয় সেটা কিন্তু সঠিক তথ্যই দিতে হয়। এখানে কিন্তু কোনো গুজামিল বা অন্য কিছু কিন্তু দিলে চলে না বা দেওয়া যায় না, এটা সঠিক তথ্যই দিতে হবে সরকার পক্ষকে। তবে গতকালকে কোশ্চেন করা হয়েছে, এই সেশনের মধ্যেই কিন্তু সরকার সেই জবাব দেবে এবং কি জবাব দেয় সরকার, কবে নাগাদ কী হতে পারে, অবশ্যই আমরা কিন্তু আপনাদেরকে সঠিক সময় এটা জানিয়ে দেব। ঠিক আছে। তাছাড়া বলা হয়েছে যে 8 পে কমিশনে এখানে এমবিট একটি সংস্থা, যেটা ফাইন্যান্সিয়ালি একটা সংস্থা, ভারতের একটি রেপুটেড ফাইন্যান্সিয়ালি সংস্থা, যেটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস বা বিভিন্ন ক্যালকুলেশন সম্বন্ধীয় কাজ করে থাকে। দ্যাট মিনস ফাইন্যান্সিয়াল একটি বড় সংস্থা, যেটা অনুমান করেছে বা এটা ক্যালকুলেশন করিয়ে দেখিয়েছে যে 8 পে কমিশনের ফলে স্যালারি 30 থেকে 34% স্যালারি হাইক হতে পারে বা বাড়তে পারে। ফিটমেন্ট ফ্যাক্টরও বলা হয়েছে 1.82 থেকে 2.46 পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর করা যেতে পারে। তাহলে কিভাবে সেটা হবে সেটা আমরা এখানেই ক্যালকুলেশন করে আমরা দেখব। যদি এখানে বলা হয়েছে যদি ফিটমেন্ট ফ্যাক্টর কখন নির্ধারণ করা হয়, ফিটমেন্ট ফ্যাক্টর বলা হয়েছে 1.82 থেকে 2.46 পর্যন্ত করা যেতে পারে, কিন্তু 7 CPCতে আমরা দেখেছি ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 করা হয়েছিল আনুমানিক সকল স্তরের এমপ্লয়ীদের জন্য, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ বি সকল স্তরের এমপ্লয়ীদের জন্য 2.57 বা একটু আগে পিছে করে ফিটমেন্ট ফ্যাক্টর রাখা হয়েছিল। কিন্তু 8 পে কমিশনে বলা হয়েছে 1.82 থেকে 2.46 পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর যেতে পারে। ফিটমেন্ট ফ্যাক্টর কীভাবে করা হয়, নিউ বেসিক স্যালারি এবং কারেন্ট বেসিক স্যালারি, যখন নিউ বেসিক স্যালারিটা 8 পে কমিশনের পরে গঠন হবে ইকুয়াল টু কারেন্ট বেসিক স্যালারি, বর্তমান বেসিক স্যালারি ইন্টু ফিটমেন্ট ফ্যাক্টর। ফিটমেন্ট ফ্যাক্টরটা কীভাবে নির্ধারণ করা হয়, প্রথমে যদি আমরা এক্সাম্পল হিসাবে বুঝি, যদি কেউর বেসিক স্যালারি, কোনো একটি এমপ্লয়ির বেসিক স্যালারি যদি 30,000 টাকা থাকে, সঙ্গে ওরার ডিয়ারনেস অ্যালাউন্স আমরা 50% এখানে ধরেছি, বর্তমানে যদিও 55% আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা 50% ধরেছি, জাস্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। যদি বেসিক স্যালারি 30% হয়ে থাকে এবং 50% যদি ডিএ হয়ে থাকে, তাহলে 30,000 টাকার 50% ডিএ হবে 15,000 টাকা। এইচআরে যদি 20% হয়ে থাকে 6,000 টাকা হবে এবং আদার অ্যালাউন্স, এখানে সিএ হতে পারে, টিএ ট্রাভেলিং অ্যালাউন্স হতে পারে, মিলিয়ে যদি 2,000 টাকা হয়, তাহলে বেসিক স্যালারি প্লাস ডিয়ারনেস অ্যালাউন্স প্লাস এইচআরএ প্লাস আদার অ্যালাউন্স সর্বমোট 53,000 টাকা কিন্তু স্যালারি হবে। এবং ফিটমেন্ট ফ্যাক্টরটা ধরা হবে যে 53,000 টাকা যদি বেড়ে থাকে, তাহলে বেসিকের কত পার্সেন্ট বাড়া হয়েছে, ওইভাবে কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টরটা বের করা হবে। ঠিক আছে। যদি এভাবে ফিটমেন্ট ফ্যাক্টরটা বের করা হয়, এখানে কিছু ক্যালকুলেশন দেখানো হয়েছে, এটার দেখে আপনারা আশা করি বুঝতে পারবেন। এখানে দেখানো হয়েছে যে ফিটমেন্ট ফ্যাক্টর 1.82 হওয়ার ফলে কি হতে পারে। যদি কোনো একজন এমপ্লয়ির বেসিক স্যালারি যদি 50,000 টাকা হয় এবং ফিটমেন্ট ফ্যাক্টর যদি 1.82 ধরা হয়, তাহলে ওর বেসিক হবে 91,000 মানে 91,000 টাকা, এবং ডিয়ারনেস অ্যালাউন্স যদি এখানে ধরা হয়েছে ডিয়ারনেস অ্যালাউন্স 30,000 টাকা, বাট 1.82 ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়ার পরে এখানে কিন্তু ডিয়ারনেস অ্যালাউন্স 0 হবে। কেন 0 হবে? যখন নতুন পে কমিশন গঠন করা হয়, তখন ডিয়ারনেস অ্যালাউন্স যে ডিএটা আছে সেটাকে কিন্তু বেসিকের সঙ্গে যুক্ত করা হয়। এই যে ইনফ্লেশনটা, এটা ডিয়ারনেস অ্যালাউন্সের যে ইনফ্লেশনটা, এটা কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টরের মধ্যেই চলে যায়। সুতরাং এখানে ডিয়ারনেস অ্যালাউন্স হবে 0 এবং হাউস রেন্ট অ্যালাউন্স আগে ছিল 15,000 টাকা, এখন এটা বাড়িয়ে বা যে কোনোভাবে এটা যেভাবে টাকচার বাড়ানো হয় এত হাজার টাকা হবে। ট্রাভেলিং অ্যালাউন্স এত টাকা ধরা হয়েছে এবং মান্থলি স্যালারি যেটা 7 CPCর সময় ছিল 97,160 টাকা, সেটা বেড়ে হবে 1,15,297 টাকা। এটা 1.82 ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়ার পরে। তাহলে যদি 1.82 ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয়, তাহলে কিন্তু 19% স্যালারি বাড়তে পারে। এবং
এখানে দেখানো হয়েছে যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.15 ধরা হয়, যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.15 ধরা হয় তাহলে কিন্তু সেইভাবে ক্যালকুলেশন করে স্যালারি বাড়তে পারে 34%। এবং যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.46 ম্যাক্সিমাম ধরা হয়, তিনভাবে হিসাব দেখানো হয়েছে। যদি সরকার মনে করে যে না এত একটা দেওয়া যাবে না, তাহলে 1.82 হতে পারে। যদি মানে মিডল পজিশানে সরকার থাকে যা কিছু তো দেওয়া দরকার, তাহলে 2.15 ফিটমেন্ট ফ্যাক্টর হিসাবে দেখানো হয়েছে। এবং যদি সরকার খুব খুশি হয়ে কর্মচারীদের উপরে বেশি একটা দিতে চায় তাহলে কিন্তু 2.46 পর্যন্ত দেবে। ঠিক আছে, এটা একটা অনুমান করে সেই ফাইন্যান্সিয়াল কোম্পানি বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি কোম্পানি সেটাকে একটা অনুমান করে ধরা হয়েছে, যেটা ফিটমেন্ট ফ্যাক্টর 2.46 যদি দেওয়া হয় তাহলে কিন্তু 54%-এর মতন স্যালারি বাড়তে পারে। তার মানে কি, আপনারা এই যে ফিটমেন্ট ফ্যাক্টর 2.15কে ধরে নিতে পারেন বা ধরে আপনাদের স্যালারিটাকে আপনারা ক্যালকুলেশন করতে পারেন। কিভাবে ক্যালকুলেশন করবেন দেখেন, আপনাদের স্যালারি যদি বর্তমানে যে স্যালারি আছে সেটাকে রাখবেন। বেসিক স্যালারি আপনাদের 1,07,500 টাকা। ডিএনএস অ্যালাউন্স তো 2.15 ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়ার পরে ডিএনএস অ্যালাউন্স 0 হয়ে যাবে। বাকি অ্যালাউন্সগুলো কিন্তু আপনারা এখন হিসাব করতে পারবেন না, কেন এটা কি হিসাবে ধরা হয়, হাউস রেন্ট কত % ধরা হবে, এর মধ্যে এ বি সি ক্যাটাগরি ওয়াইজ হাউস রেন্ট ধরা হয় বিভিন্ন রাজ্যের জন্য, সেটা আলাদাভাবে ধরা হবে। এবং আদার যে অ্যালাউন্সগুলো কীভাবে ধরা হবে সেটা কিন্তু যখন কমিটি গঠন করবে বা কমিটি যখন একটা স্ট্রাকচার বের করবে তখনই কিন্তু আপনারা সকলে জানতে পারবেন। তবে মোটামুটি আপনারা ধরতে পারেন যে 34%-এর মতন আপনাদের স্যালারি বাড়তে পারে। বর্তমান স্যালারি কত রয়েছে, 34% আপনারা বের করে দিন। বের করার পরে যে একটা আসবে অ্যাপ্রক্সিমেট এমন একটা আপনারা আইডিয়া রাখতে পারেন যে এমন একটা স্যালারি বাড়তে পারে। যদি আপনার বেসিক বর্তমানে 50,000 টাকা হয়, যদি আপনার বেসিক বর্তমানে 50,000 টাকা হয়, তাহলে যদি আপনার 34%-এর মতন যদি আপনাদের বেড়ে থাকে তাহলে মোটামুটি মনে করেন যে 17,000 টাকা আপনার স্যালারি বাড়তে পারে, যদি 50,000 টাকা আপনাদের বেসিক হয়। এভাবে একটা আপনারা আইডিয়া করে অনুমান করতে পারেন। ঠিক আছে, যেটা দেখানো হয়েছে। তবে সম্পূর্ণটা কিন্তু বিভিন্ন সংস্থার যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনের উপরে নির্ভর করে হচ্ছে। তবে আমরা অপেক্ষা করব যে 4টি কোশ্চেন এমপি টিআর বাবু, এমপি আনন্দ ভারদ্বাজ, যারা যে 4টি কোশ্চেন সরকার পক্ষের কাছে রাখা হয়েছে, এই কোশ্চেনগুলোর ফিডব্যাক বা রিপ্লাই কবে নাগাদ বের হয়। যখন রিপ্লাই আসবে তখন কিন্তু আমরা কিছু একটা আইডিয়া করতে পারবো যে কবে নাগাদ পে কমিশন গঠন হচ্ছে। তবে এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই যে পে কমিশন লাগুর ডেট কিন্তু 1 জানুয়ারি 2026। যদি ডিলে হয় তাহলে কিন্তু কর্মচারীদেরকে কি কোনো লস হবে? না, কর্মচারীদের কোনো লস হবে না। যদি 2027 সাল থেকেও লাগু করা হয় তাহলে কিন্তু এরিয়ার হিসাবে কর্মচারীরা পেয়ে যাবে 2026 সালের জানুয়ারি মাসকে ধরেই এরিয়ার হিসাবে পেয়ে যাবে। এবং এটা ডিলে হবে এক প্রকার কনফার্ম। কেন? পে কমিশনের কমিটি যখন গঠন করবে, কমিটিকে টোটালি দায়িত্ব দেওয়া যখন হবে, তাহলেও কিন্তু 18 থেকে 20 মাস বা 22 মাস সময় লাগতে পারে। তাহলে এখন যদি জুলাই আগস্ট মাসেও যদি কমিটি গঠন করা হয় তাহলেও যদি 18 মাস বা 1.5 বছর সময় লেগে যায় তাহলেও কিন্তু এটা 2026-এর মধ্যে কমপ্লিট করাটা মুশকিল হবে। সুতরাং কর্মচারীরা এরিয়ার হিসাবে কিন্তু এটা পাবে। যাই হোক, যেটাই হোক, আমরাও আশাবাদী যে ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু ওই দিকে তাকিয়ে আছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কীভাবে এই পে কমিশনটাকে গঠন করে। ওই গঠন করার পরে ত্রিপুরাতেও আমরা জানি বিধানসভা ইলেকশন 2028-এর প্রথমে রয়েছে। তবে ত্রিপুরার বিভিন্ন যারা ফাইন্যান্সিয়াল এক্সপার্ট রয়েছে তাদের অ্যানালাইসিস অনুসারে তাদের যে বক্তব্য অনুসারে 2028 সালের প্রথমেই ইলেকশন রয়েছে। এর আগে দ্যাট মিনস 2027 সাল পর্যন্ত বা 27 সালের মধ্যে কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীদেরও কিন্তু এই পে কমিশন ত্রিপুরা সরকার গঠন করবে এবং গঠন করতেও সরকার এক প্রকার বাধ্য হবে। সুতরাং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য যেভাবে এই পে কমিশন গঠন করা হবে হুবহু না হলেও কিছু আগে পিছিয়ে করেও কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীরা
কর্মচারীরা ওইভাবে 8 পে কমিশন পেতে যাচ্ছে। তাহলে এখন দেখার বিষয় 8 পে কমিশন কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদেরকে কিভাবে দেওয়া হয়। যখন 8 পে কমিশন, ডিয়ারনেস অ্যালাউন্স বা আদার ফাইন্যান্সিয়ালি যা কিছু কর্মচারীদের স্বার্থ রিলেটেড যাই কিছু আপডেট আসবে, অবশ্যই আমরা আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে দেব। যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, আপনার চাকরি, সরকারি চাকরি বা সরকারি কর্মচারী আপনি রয়েছেন, আপনাদের 8 পে কমিশন, ডিয়ারনেস অ্যালাউন্স বা আদার ফাইন্যান্সিয়াল রিলেটেড আপনাদের জানার ইচ্ছুক থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন এবং এই গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনাদের কলিগ, আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে ভিডিওটি তাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার সুযোগ করবেন। নেক্সট যখন গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে, অবশ্যই আমরা আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।